শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জি স্বাগতম 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 শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বাগতম 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 একটু ফাঁক করে দিন সামনেটা। ঘরে গিয়ে বসে বসে বাঁধো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁধতে হবে না, বসে বাঁধতে হবে। নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের জেলা সেক্রেটারি আছে, গুড্ডু আছে, আমাদের এক্স কাউন্সিলর আমাদের চন্দ্রবাবু আছেন, যিনি আমাদের দুর্গাপুরের যেটা আগে জেলায় ছিল না, পরবর্তী সময় ঢুকেছেন। আমাদের শ্যাম আছে, যে যুব মোর্চার সভাপতি, আমাদের মহিলা মোর্চার সভাপতি দিদি আছে, আগে কে আছে, আরো সমস্ত কার্যকর্তারা আছে, সবার নাম আমি দিচ্ছি না। দেখুন, আপনারা জানেন এই মুহূর্তে এসআইআর নিয়ে একটা বড় বিতর্ক চলছে। এসআইআর বিতর্ক নিয়ে কি নিয়ে বিতর্ক চলছে? এসআইআর সেটা হচ্ছে যে প্রত্যেক নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটি রাজ্যে নির্বাচন কমিশন ইন্টেন্সিভ রিভিশন করে। এটা খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গেও 2002 এবং 2003 সালে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই এসআইআর কি হবে? কখনো হয়েছিল একাধিক সমস্যা। 2002-03 সালে 26 লক্ষ মানুষের নাম বাদ হয়েছে। কিছু মানুষের নাম রিপোর্ট ছিল, বাদ করেছিল। কিছু মানুষ ডকুমেন্ট দেখাতে পারেনি, সেজন্য বাদ করেছিল। তো মধ্যে সেভাবে বাদ করেছিল। কিন্তু এবারে এমন ভাবে একটা হাল্লা চিল্লা করছে তারা, আমাদের বিরোধী যারা আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তারা জানে কেন হাল্লা চিল্লা করছে। তারা জানে যে এই এসআইআরটা যদি ঠিক হয়, দু ধরনের রিভিশন হয় নির্বাচন কমিশন। এটা হচ্ছে এসআইআর, এটা যদি ঠিক হয় তাহলে তৃণমূল কংগ্রেস 50টা সিটও আগামী বিধানসভা নির্বাচনে পাবে না। সেই জন্য একটা চিন্তা এটা ইন্টেন্সিভ রিভিশন। এবং আরেকটা রিভিশন প্রতি বছর নির্বাচন কমিশন হয়, নিজেরা করে না। ওখানে আমরা বলি যে আমাদের নাম এই হয়েছে, আমাদের নাম অ্যাডিশন হয়েছে, কারো বাড়ির ছেলের 18 বছর হয়েছে, অ্যাডিশন হয়েছে, কারো বাবা মারা গেছে, বলে আমার বাবা মারা গেছে, ডিভিশন হয়েছে, আমি এখান থেকে অন্য ওয়ার্ডে চলে গেছি, অন্য বিধানসভায় চলে গেছি, এখান থেকে ওখানে ট্রান্সফার হয়েছে, শিফটেড করে যেটাকে ওদের বলে। কিন্তু নির্বাচন কমিশনকে এটা আমরা জানি। কিন্তু ইন্টেন্সিভ কেয়ার মানে, ইন্টেন্সিভ ডিভিশন মানে, এবার নির্বাচন কমিশন এটা প্রায় 15-20 বছর পর পর হয়। নির্বাচন কমিশন নিজের লোক বাড়ি বাড়ি পাঠাবে, পাঠিয়ে দেখবে আছে এটা অভিযুক্তা, নাম আছে এত নাম্বার পা, সিরিয়াল নাম্বার আছে, কেউ অভিযুক্তা দিয়ে দেখবে যে হ্যাঁ অভিযুক্তা, তাহলে ওকে। তাহলে বুঝতে পারছেন কি হবে? তৃণমূলে ছোটবেলায় আমরা একটা গল্প বলি যে কি, যে রাজকুমার গেছে রাক্ষসের এলাকায়, রাক্ষসপুরীতে গিয়ে সেখানে গিয়ে এক রাজকুমারীর সাথে দেখা হয়েছে, যে ঘুমোচ্ছে, সোনার কাঠি, পাথরের রূপোর কাঠি, রাজকুমারী মামলা হ্যাঁ দেন, রাক্ষসের সাথে লড়াই করে হাত কাটে, পা কাটে, রাক্ষস আর মনে না। তো বলছে রাজকুমারী পরের দিন ঘুম ভাঙিয়েছে। তো রাজকুমারী বলছে তুমি হাত কাটতে পা কাটতে হবে না, তাহলে কি হবে? ওই যে তাল পুকুর আছে, ওই তাল পুকুরে ডুব দিতে হবে। তাল পুকুরে ডুব দিয়ে ভিতরে জলের তলে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মাথায় একটা কৌটু আছে, ওই কৌটের মধ্যে একটা ভিড়ুর বা বলতা আছে, যে ওর মধ্যে রাক্ষসের প্রাণ। রাজকুমার জান না দাদা, সাঁতরাগাছিতে যে কালকে নবান্ন অভিযানে ঘিরে যে সহায়তা কেন্দ্র করা হয়েছিল রেলের জায়গাতে, সেটা পুলিশ যে ভেঙে দিয়েছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের এই রেলের জুরিসডিকশন আলা জায়গায়, যে জায়গাটা রেলের বা রেলওয়ে পুলিশ বা আরপিএফ এর আওতায় পড়ে, সেই জায়গায় গিয়ে এইভাবে সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া, এটা কিন্তু আমার মনে হয় যে রেলওয়ে পুলিশ তথা রেল মন্ত্রণালয় তার যে অধিকার ক্ষেত্র, সেই অধিকার ক্ষেত্রের মধ্যে অনুপ্রবেশ।
এমনিতে আমরা জানি তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের সঙ্গে, এখন পুলিশও যে অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে এটাই হচ্ছে চিন্তার বিষয়। রেলওয়ে পুলিশের এলাকায় কিন্তু পুলিশ দাদাগিরি মারতে পারে না। পুলিশ যে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, ব্যবস্থা হবে। অভয়াকাণ্ডের এই প্রতিবাদে আগামীকাল কালীঘাট এবং নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেটাতে হাইকোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে পুলিশের যেহেতু পারমিশন নেই, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা নেবে না। না, কালকে নবান্ন অভিযানে পুলিশগুলো না করেছে বলে আমার জানা নেই। কালকে নবান্ন অভিযান যারা ডেকেছে তারা বলেছে তাদের নবান্ন অভিযান হচ্ছে। কালীঘাটে যে অভিযান, কালীঘাটে এখন কি হয়েছে, যদি হাইকোর্ট না করে থাকে তাহলে হবে না। হাইকোর্টে কালীঘাটে অভিযান যারা করছেন তারা বুঝবেন, তারা আইন অনুসারে কি করবেন। দাদা কালকে কি আপনি অভিযানে থাকবেন? আমি কালকে অভিযানে থাকছি না। যারা ডাক দিয়েছেন তাদের সাথে আমার একবার ফোনে কথা হয়েছিল যে আমি যেহেতু কালকে একটি নিজস্ব কাজে, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকছি, সেহেতু আমি কালকে যেতে পারছি না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার অ্যাকাউন্টে 1 কোটি টাকার উপরে ওরকম পেয়েছে, এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে চাকরি বিক্রি করার টাকা যেটা। চাদু ফেসেছে। আমার ছোটোবেলায় গান শুনেছিলাম মিঠুন চক্রবর্তীর সিনেমায়, ও দাদুরে দেখলে কেমন খেল, এবার ও চাদুরে দেখবে কেমন খেল। সবাই তো খেল শুরু। বিভিন্ন জায়গায় ভোটা ধরা পড়ছে, কি বলবেন? ভোগটা তো ধরা পড়বে। পশ্চিমবঙ্গে এত বছর ধরে তো তৃণমূল এবং তার আগে সিপিএম এই তো করে গেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে এখানে নাগরিক বানানোর চেষ্টা করেছে। সব ধরা পড়বে। 2002 এবং 3 সালে লাস্ট এসআইআর হয়েছিল, সেখানে যাদের নাম আছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। কেউ যদি তার মধ্যে নাম উঠে থাকে, হওয়ার যোগ্য হয়, 18 বছর তখন হয়তো ছিল না, তাদের বাবা মার নাম থাকলে তাদের নাম উঠবে। অর্থাৎ তাদের চিন্তার, ভারতীয় বৈধ ভারতীয় নাগরিকদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ঢুকেছে এখানে বেটার লাইফের জন্য, যারা হিন্দু সংখ্যালঘু মানুষ বাংলাদেশের, তারা যারা ঢুকেছে তারা সিএ এর মাধ্যমে তারা ভোটার লিস্টে ঢুকবে। দাদা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে যে যারা এসআইয়ের মাধ্যমে যদি কারোর নাম বাদ যায় তাহলে 1 লক্ষ তারা বাদ যাবে, বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে, কি বলবেন? কোন কে মানা করেছে? নাম তো বাদ যাবেই। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, বাদ বাকি কারোর নাম বাদ যাবে না। যারা বৈধ এবং যারা হিন্দু উদ্বাস্তু, ওপার থেকে এপারে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছেন, যারা সিএ এর আওতায় পড়েন, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নেবেন এবং তারপর ভোটার লিস্টে তাদের নাম উঠে যাবে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় সিএ সচেতনতা শিবির করছি। বর্ধমানেও করবো আমরা প্রয়োজন। হয়ে গেছে, চলুন শেষ। না, যে পাড়ায় এখন বিপদ না আপদ কি একটা যাচ্ছে, তো রাজ্যের এই হাল, সেই জন্য তো ওরকম যাচ্ছে, গিয়ে তো কোনো লাভ কিছু হচ্ছে না। এর আগে পথশ্রী খুলেছিল, মনে আছে আপনাদের? সেই পথশ্রীর সমস্ত রাস্তা পরের বৃষ্টির পর আর টেকেনি, খুঁজে পাবেন না সেই রাস্তা। পথশ্রীকে গিয়ে দেখবেন সব পথশ্রী হতশ্রী হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে রাজ্যের রাস্তার ভয়ঙ্কর অবস্থা। কোথাও টোটো উল্টে যাচ্ছে, কোথাও গাড়ি উল্টে যাচ্ছে। গাড়ি এমনি নর্মাল চলে না, গাড়ি এরকম করতে করতে চলে। ন্যাশনাল হাইওয়ে থেকে নিচে নামলে গাড়ি এরকম করে। আসলে সরকারটাই দোদুল্যমান। অপেক্ষা করুন, সরকারটাও ওই টোটোটার মতো উল্টে যাবে। পাড়ার সমাধান প্রকল্প চালু করেছে। তো পাড়ায় বিপদ, পাড়ায় আপদ। যত দূরে থাকেন তত ভালো। ধন্যবাদ, চলুন।